সমস্যা হয়েছে। হ্যাঁ, সেট করো। তুমি না রেস্ট করো। ঠিক করো, ঠিক করো, ঠিক করো, ঠিক করো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আমরা এখন শুরু করব। আজকে আমরা প্রত্যয়ের একটা ম্যারাথন ক্লাস নিব এবং এটার সাথে আজকে বোনাস হচ্ছে আমরা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের যে কবি সাহিত্যিকের ছন্দ কৌশল মনে রাখার যে বিষয়টা, বিশেষ করে তাদের যে সাহিত্য কর্মগুলা আমরা একটু ছন্দ কৌশলে মনে রাখবো। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। আজকে একটু যদিও আমরা দেরিতে চলে আসলাম, বাট আজকে আমরা কোনো কথা না, সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাব। ওকে, ওকে, সবাই একটু কমেন্ট করেন সব ঠিকঠাক আছে কিনা। দেখো ফোন তো এখানে, ফোন দাও, ফোন দাও, ফোন। ওকে, আচ্ছা আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। ওকে, তো দেখেন আজকে আমরা শুরুতে হচ্ছে একটু আলোচনা করব হচ্ছে ধাতু, প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে। তো শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, একটু বেসিক জানবো, তারপর আমরা এমসিকিউ অংশে চলে যাব। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, বিষয়গুলো একটু নোট করবেন। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা শুরুতে হচ্ছে একটু আলোচনা করব হচ্ছে ধাতু। তো দেখেন প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। একটা বিষয় দেখেন, পরীক্ষায় যদি আমরা এই ধাতু বা ক্রিয়ামূলটা না চিনি তাহলে কোনটা কৃৎপ্রত্যয় কোনটা তদ্ধিতপ্রত্যয় আমরা কিন্তু পারবো না। এই জন্য আমরা শুরুতে আজকে ধাতু বা ক্রিয়ামূল সম্পর্কে একটু জানবো। তাহলে একটু দেখেন, আমরা যদি একটু বলি সেটা হচ্ছে ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। তার মানে ক্রিয়াপদের মূল অংশ কি কি বলে? ধাতু বা ক্রিয়ামূল। এখন আমি যদি ধাতু চিনি তাহলে এক সেকেন্ডে বলে দিতে পারবো যে এটা কি বাংলা কৃৎপ্রত্যয় নাকি সংস্কৃত কৃৎপ্রত্যয়। তাহলে দেখেন আমরা যদি একটু বলি যে ধাতু হচ্ছে তিন প্রকার, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ধাতু তিন প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে মৌলিক ধাতু। আমরা এই বিষয়গুলো কিন্তু মোটামুটি সবাই জানি যে এক নাম্বার হচ্ছে মৌলিক ধাতু, তো দুই হচ্ছে সাধিত ধাতু, দুই হচ্ছে সাধিত ধাতু, আর তিন হচ্ছে যৌগিক অথবা সংযোগমূলক ধাতু, যৌগিক অথবা সংযোগমূলক ধাতু। এখন এই যে ধাতু তিন প্রকার, এর মধ্যে আমরা যদি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে সবাই একটু শেয়ার করে দেন। আমি নিজে আসলে এখন শেয়ার করি নাই, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাই আপনারা আমার মতো একটু শেয়ার করে দেন। তাহলে ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, স্বাধীন ধাতু, আর একটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন এই মৌলিক ধাতু কিন্তু আবার কয় প্রকার বলেন তো? এই মৌলিক ধাতুটা কয় প্রকার কে বলতে পারবেন? মৌলিক ধাতু হচ্ছে কিন্তু আবার তিন প্রকার। তাহলে একটু লেখেন, মৌলিক ধাতু কাকে বলে? যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটাই কি ধাতু? মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুটা কিন্তু আবার তিন প্রকার। কি কি সেটা? বাংলা, সংস্কৃত, বিদেশি। যেমন আমরা এক নম্বরে যদি লিখি সেটি হচ্ছে বাংলা ধাতু, দুই হচ্ছে সংস্কৃত ধাতু, দুই হচ্ছে সংস্কৃত ধাতু, আর তিন হচ্ছে বিদেশি ধাতু। তাহলে একটু লেখেন, এটা আমরা একটু পড়ে ফেলবো, তাহলে আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে বাংলা, সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। লেখা শেষ?
তাহলে আমরা বলছি বাংলা, সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি ধাতু। আচ্ছা, এবার দেখেন বাংলা ধাতু কোনটা। একলা বাংলা গান আছে, ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। এটা কি আরবি গান নাকি বাংলা গান? অবশ্যই হচ্ছে এটা কি গান? বাংলা গান। তাহলে আমরা মনে রাখবো যে বাংলায় যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে কি ধাতু? বাংলা ধাতু। যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু। তাহলে আমরা মনে রাখবো বাংলা ধাতু মানে হচ্ছে কি করা যায়? তুই দিয়ে বলা যায়। তাহলে এখন বলেন তো, আমরা যদি বলি তুই কর, তাহলে কর কি ধাতু? বাংলা ধাতু। কিন্তু যদি বলি ক্রি, এটা কি ধাতু? সংস্কৃত ধাতু। যদি বলি তুই পড়, এটা হচ্ছে বাংলা ধাতু। কিন্তু যদি বলি পট, এটা সংস্কৃত ধাতু। যদি আমরা এরকম বলি যে তুই বল, এই বলটা হচ্ছে বাংলা ধাতু, কিন্তু বচ এটা হলো সংস্কৃত ধাতু। তাহলে একটু লিখে রাখেন, যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু। ওকে, তাহলে তুই দিয়ে যেটা বলা যায় সেটা কি ধাতু? সেটা হচ্ছে বাংলা ধাতু। কথা ক্লিয়ার? ওকে, লেখা শেষ। তাহলে তুই দিয়ে বলা গেলে কি ধাতু? বাংলা ধাতু। এখন এই যে তুই কর বাংলা ধাতু, কিন্তু ক্রি এটা সংস্কৃত, তুই পর এটা বাংলা ধাতু, পট এটা সংস্কৃত, তুই বল এটা হচ্ছে বাংলা ধাতু, আর বচ এটা কি? সংস্কৃত। তাহলে যেটা তুই দিয়ে বলা যায় সেটা বাংলা, যেটা তুই দিয়ে বলা যায় না সেটা সংস্কৃত। যেমন আমি যদি বলি তুই শোন, এটা হচ্ছে বাংলা, কিন্তু শ্রু এটা হচ্ছে সংস্কৃত। যদি বলি তুই দেখ, এটা হচ্ছে বাংলা। তাহলে যদি বলি দৃশ, এটা হচ্ছে সংস্কৃত। তাহলে যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা, আর যেটা তুই দিয়ে বলা যায় না সেটা কি? সেটা হচ্ছে সংস্কৃত। ওকে, লেখা শেষ। একটু দ্রুত নোট করেন, লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখবেন। আর যারা হচ্ছে শেয়ার করতেছেন অবশ্যই তারা শেয়ার ডান কথাটা লিখবেন। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে বিদেশি ধাতু। তো যে ধাতুগুলো অন্যান্য ভাষা থেকে আসছে বাংলা ভাষায়, সেগুলো হচ্ছে কি ধাতু? বিদেশি ধাতু। অর্থাৎ এগুলো কিন্তু বাংলা থেকে আসছে না, অন্যান্য জায়গা থেকে আসছে, অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তাহলে যেটা অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় আসছে সেটা হচ্ছে কি ধাতু? বিদেশি ধাতু। এখন দেখেন, আমরা বিদেশি ধাতুর হচ্ছে একটা গল্প পড়ব। এর মধ্যে যতগুলা ধাতু আসবে সবই কি ধাতু? বিদেশি ধাতু। এখন বিদেশি ধাতুগুলো আমরা আগে একটু লিখে নেই। সেটি হচ্ছে যেমন চেজ, এটা হলো বিদেশি ধাতু। যেমন ফির, এটা হচ্ছে বিদেশি ধাতু। চা, এটা বিদেশি ধাতু। ডাক, টান, আট, ঠেল, ঝোল, খাট, জম, ডর, টুট, ভিজ, বিগর, লট। এগুলো হচ্ছে কি ধাতু? বিদেশি ধাতু। ওকে, একটু দ্রুত লিখে ফেলেন, এগুলো হচ্ছে বিদেশি ধাতু। তাহলে পরীক্ষা কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, কোনটা বিদেশি ধাতু সেটাও আসতে পারে, অথবা
পরীক্ষা বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। ওকে, লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখে দেন। ওকে, এবার দেখেন তাহলে আমরা একটা গল্প বলি। হ্যাঁ, একটা গল্পের মধ্যে এই ধাতুগুলো চলে আসবে। আমরা একটা গল্প বলতেছি, একটু খেয়াল করেন, সবাই একটু পারলে নোট করবেন। একটি মেয়ে চেঁচাইতে ছিল, একটি ছেলে ফিরিয়া চাহিল। মেয়েটি ছেলেটিকে ডাক দিল এবং হাত টানিয়া আটিয়া ধরিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল, তবুও মেয়েটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে সম্পর্ক টুটিয়া গেল। তাই মেয়েটার চোখ ভিজিয়া গেল, ছেলেটার মাথা বিগড়ে গেল। অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। তাহলে বলেন এগুলো সবই কি ধাতু? সবই হচ্ছে বিদেশি ধাতু। ওকে, লেখা শেষ। আমি একটু ধাতুগুলা একটা কমেন্টে এটা পিন পোস্ট করে দিচ্ছি, আপনারা এখানে টোটাল ধাতুগুলা করতে পারবেন। হ্যাঁ, ওকে, আমি পিন পোস্ট করে দিছি। এবার আপনারা একটু স্ক্রিনশট দেন, ধাতুগুলো একটা স্ক্রিনশট দেন। তাহলে আমি একটু গল্পটা আবার বলি। একটি মেয়ে চেঁচাইতে ছিল, একটি ছেলে ফিরিয়া চাহিল। মেয়েটি ছেলেটিকে ডাক দিল এবং হাত টানে আটিয়া ধরিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল, তবু মেয়েটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে সম্পর্ক টুটিয়া গেল। তাই মেয়েটার চোখ ভিজিয়া গেল, ছেলেটার মাথা বিগড়ে গেল। অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলেন তাহলে এগুলো সবই কি ধাতু? সবই হচ্ছে বিদেশি ধাতু। কথা ক্লিয়ার? সবই হচ্ছে, আমি পিন পোস্টে দিয়ে দিছি ধাতুগুলার তালিকা। এবার আপনারা চাইলে কিন্তু আমি এই বিদেশি ধাতুর যে তালিকাটা সেটাও দিয়ে দিতে পারবো। ওকে, লেখা শেষ। এখন আমরা একটু প্রত্যয়ের বেসিক আলোচনায় যাব। তাহলে খেয়াল করেন, আমরা জানি যে প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আপনি এক সেকেন্ডে বলে দিতে পারবেন। দেখেন, আমি যদি বলি ক্রি যুগ অক অথবা নক, এই ক্রি হচ্ছে একটা ধাতু, তাহলে বোঝা গেল এই যে অক বা নক এটা হচ্ছে কি প্রত্যয়? কৃৎ প্রত্যয়। আমরা জানি প্রত্যয় মানে বাড়তি অংশ কোথায় হয়? শেষে। আর উপসর্গ কোথায় হয়? শুরুতে। তাহলে আমরা জানি উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। এখন তদ্ধিত প্রত্যয় কোনটা? দেখেন, আমি যদি বলি লাঠিয়াল, এখন দেখেন লাঠি কিন্তু কোনো কাজ না, তাহলে লাঠি যোগ আল, এই যে নাম, নামের পরে যে আল প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে সহজ কথা, ধাতুর পরে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নামের পরে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কথা ক্লিয়ার? তাহলে ধাতুর পরে যেটা যুক্ত হয় সেটা কি প্রত্যয়? কৃৎ প্রত্যয়। আর নামের পরে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওকে, লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন।
এবার দেখেন, তাহলে আমরা এবার যাব হচ্ছে এই কৃতপ্রত্যয় এবার দুই প্রকার, বাংলা এটা হচ্ছে সংস্কৃত। তো বাংলা কোনটা মনে রাখবেন, বাংলা মানে যেটা তুই দিয়ে বলা যায়, ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, যেমন কান্না তুই কাঁদ, তাহলে কাঁদ যোগ না। যদি বলি খেলনা তুই খেল, খেল যোগ অনা। এভাবে যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা, আর যেটা তুই দিয়ে বলা যায় না সেটা হচ্ছে সংস্কৃত। তাহলে এখন দেখেন এই যে কৃতপ্রত্যয়ের মধ্যে একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত। এখন আমি যদি বলি খেলনা, তাহলে এটাকে ভাঙেন, আপনি বলেন তুই দিয়া বলেন, আমি বললাম তুই খেল, তুই খেল, তাহলে খেল যোগ অনা, এটা হচ্ছে কি বাংলা কৃতপ্রত্যয়। আর সংস্কৃত যদি বলি ক্রি যোগ অক অথবা নক সমান সমান কি হয়ে গেল কারক, তাহলে এটা হচ্ছে সংস্কৃত। এই অকটা হচ্ছে সংস্কৃত কৃতপ্রত্যয়। কেন? সহজ কথা, যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা, আর যেটা তুই দিয়ে বলা যায় না সেটা সংস্কৃত। আমরা দেখেন, আমরা পিন পোস্ট করে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে বাংলা ধাতু হচ্ছে 21টা, আর সংস্কৃত ধাতু হচ্ছে 22টা, সবগুলোর তালিকা দিয়ে দিছি। ওকে, যারা শেয়ার করবেন শেয়ার ডান কথাটা লিখে দিবেন। এখনো কিন্তু 500 হয় নাই। আমরা যদি এত কষ্ট করে ক্লাস নেই, আপনি যদি একটু টাইমলাইনে শেয়ার না দেন, বিষয়টা কেমন হয় বলেন? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে যেটা তুই দিয়া বলা যায় সেটা কি বাংলা, আর যেটা তুই দিয়া বলা যায় না সেটা হচ্ছে সংস্কৃত। এবার আসেন, এখন আপনি দেখেন এই যে ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, এই সবই হলো বাংলা ধাতু। তাহলে তুই, তুই দিয়ে বলা যায়। দেখেন আমি যদি বলি তুই ফোর, তুই রাখ, তুই চল, তুই জল, তুই খা, তুই যা, তুই পা, তুই নাচ, তুই দোল, তুই ফাঁস, তুই ছোট, তুই পোষ, তুই মোট, তুই খেল, তুই কাঁদ, তুই কাঁদ। তাহলে যেটা তুই দিয়ে বলা যায় সেটা কি ধাতু? বাংলা ধাতু। তাহলে বাংলা ধাতু যেটা তুই দিয়ে বলা যায়, তার মানে এগুলো অবশ্যই কি প্রত্যয়? এগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এখন এই যে বলেন ফুটন্ত, তাহলে তুই ফুট, ফুট যুগন্ত, রাখাল তুই রাখ, রাখ যুগাল, চলন্ত তুই চল, চল যুগন্ত, ঝুলন্ত তুই ঝুল, ঝুল যুগন্ত, নাচন তুই নাচ, নাচ যুগন, কাঁদন তুই কাঁদ, কাঁদ যুগন। ওকে, তাহলে রেখে রাখেন যেটা তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে কি ধাতু? বাংলা ধাতু। তাহলে অবশ্যই তুই দিয়ে যেহেতু বলা যায়, এগুলো সবই হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। ওকে, মোহাম্মদ হোসেন বলছে আপনার ক্লাসের পোস্টে কমেন্ট করে একজনের সাথে প্রেম হয়ে গেল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলতেছেন এগুলা? ওকে, লেখা শেষ। এটা একটা স্ক্রিনশট দেন, হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দেন। লেখা শেষ কিনা বলেন? এবার দেখেন, তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংস্কৃত কৃতপ্রত্যয়ের দিকে যাব, এরপর আমরা এমসিকিউ সলভে চলে যাব। হ্যাঁ, দেখেন সংস্কৃত যেগুলা সংস্কৃত ধাতুর সাথে হয়, আমরা একটা সূত্র মনে রাখবো যে তব্য সমান সমান তব্য। তার মানে তব্য থাকলে কি হয়? তব্যই হয়। যেমন গন্তব্য, আমরা জানি যাওয়া সংক্রান্ত সংস্কৃত ধাতুটা হচ্ছে গম, তাহলে অবশ্যই গম যুগ তব্য। পঠিতব্য, আমরা জানি এই যে পর, পড়া সংক্রান্ত সংস্কৃত ধাতু হচ্ছে পট, তাহলে কি হবে? পট যুক্তব্য। আমরা যদি বলি কর্তব্য, আমরা জানি এই যে কর, করা সংক্রান্ত সংস্কৃত ধাতু হচ্ছে ক্রি, তাহলে ক্রি যুক্তব্য। এই যে বক্তব্য, আমরা জানি বলা সংক্রান্ত সংস্কৃত ধাতু হচ্ছে বচ, তাহলে কি হবে? বচ যুক্তব্য। তাহলে আমরা এখানে সবগুলাতে কি করব? সংস্কৃত ধাতুটাই ব্যবহার করব। কথা ক্লিয়ার? একটু দ্রুত লিখেন। ওকে, এবার দেখেন, তাহলে আমরা জানলাম যে এখানে তব্য থাকলে কি হয়? তব্যই হয়। এবার দেখেন ইষ্ণু থাকলে ইষ্ণু হয়, তাহলে চলিষ্ণু কি হবে? চল যোগ
ইষ্ণু। এখন এই যে ইষ্ণুটা কোথায় থাকবে? অবশ্যই শেষে থাকবে। কেন? কারণ হচ্ছে প্রত্যয় কোথায় থাকে? শব্দের শেষে থাকে। তাহলে আমরা যদি বলি সহিষ্ণু, তাহলে সহ্য করা সংক্রান্ত ধাতু হচ্ছে স। আমি যদি বলি বর্ধিষ্ণু, তাহলে বৃদ্ধি সংক্রান্ত ধাতু হচ্ছে বৃদ্ধ। তাহলে আমরা জানলাম ইষ্ণু থাকলে কি হবে? ইষ্ণুই হবে। এগুলা কিন্তু খুব সহজ। এরপর আমরা এমসিকিউ সলভে চলে যাব। ওকে, ইষ্ণু থাকলে কি হয়? ইষ্ণুই হয়। ভাইরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, উল্টাপাল্টা কমেন্ট না করে বলেন। তাহলে ইষ্ণু থাকলে কি হয়? ইষ্ণুই হয়। এবার দেখেন অক থাকলে কি হয়? আমরা মনে রাখবো যে অক যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হয়? অক হয় অথবা নক হয়। যদি আমরা বলি পাঠক, তাহলে পর্যক অক অথবা নক। এখন ধরেন আমি বললাম কারক, তাহলে কারক এটা কি হবে? এটা হবে ক্রিযোগ অক অথবা কি হবে? নক। তাহলে অক আছে যেখানে, অক অথবা নক হবে সেখানে। তাহলে অক থাকলে কি হয়? অক হয় অথবা নক হয়। যারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। হ্যাঁ, সিনথিয়া ইসলাম সুরভি, শামসুন নাহার স্মৃতি, ওকে। তারপরে তব্য থাকলে কি হয়? তব্যই হয়। ওকে, তারপরে আমরা কি বলছি? অক থাকলে কি হয়? অক হয়। তাহলে অক আছে যেখানে, অক অথবা নক হবে সেখানে। অক থাকলে কি হয়? অক হয় অথবা নক হয়। এরপর দেখেন নিয় আছে যেখানে, অনিয় হবে সেখানে। এখন বলেন তো তাহলে করণীয় এটা কি হবে? তাহলে আমরা শুধু এইটুক মনে রাখবো যে নিয় সমান সমান অনিয়। তাহলে করণীয় তাহলে কি হবে বলেন? এটা হবে ক্রিযোগ অনিয়। তাহলে নিয় আছে যেখানে, অনিয় হবে সেখানে। আমি আবার বলছি, নিয় আছে যেখানে, অনিয় হবে সেখানে। নিয় আছে যেখানে, অনিয় হবে সেখানে। তাহলে বলেন নিয় থাকলে কি হয়? অনিয় হয়। ওকে, নিয় থাকলে কি হয়? অনিয় হয়। লেখা শেষ। নিয় থাকলে কি হয়? অনিয় হয়। নিয় থাকলে অনিয় হয়। নিয় থাকলে অনিয় হয়। এবার দেখেন তা থাকলে ত্রিজ হয়। তাহলে এখন আমি যদি বলি তা সমান সমান ত্রিজ, তাহলে এখন আমি যদি বলি কর্তা, এটা কি হবে? এটা হবে ক্রিযোগ ত্রিজ। তাহলে তা থাকলে কি হয়? ত্রিজ হয়। তা থাকলে কি হয়? ত্রিজ হয়। লিখছেন? তাহলে তা থাকলে কি হয়? ত্রিজ হয়। ওকে, তা আছে যেখানে ত্রিশ হবে সেখানে। তা থাকলে কি হয়? ত্রিশ হয়। মান থাকলে সানচ হয়। মনে রাখবেন, মান আছে যেখানে, সানচ হবে সেখানে। তাহলে মান থাকলে কি হয়? সানচ হয়। মান আছে যেখানে, ওকে। ওকে, মান থাকলে কি হয়? সানচ হয়। মান থাকলে সানচ হয়। অন্তস্থ জেরেব থাকলে কি হয়? অন্তস্থ জ হয়। তাহলে কার্য কি হবে? ক্রিযুগ। না, কার্য থেকে কেন কি হইলো? কারণ এই কর এটা হচ্ছে বাংলা, আর করের সংস্কৃত কি বলেন? কর ধাতুর সংস্কৃত কি? এটা হবে ক্রি। করের সংস্কৃত হচ্ছে ক্রি। ওকে, তাহলে কর থাকলে কি হয়? ক্রি হয়। তাহলে এখানে কর থেকে ক্রি দিলাম, আর এটা কি দিলাম? ঘ্যান দিলাম। কারণ আমরা জানি অন্তঃস্থ জরিফ থাকলে তার পরিবর্তে কি হয়? জ ফলা হয় অথবা কি হয়? ঘ্যান হয়। ওকে, বনলতা সেন, ঠিক আছে আপনার কথা। অয় থাকলে অল হয়। অয় থাকলে কি হয়? অল হয়। এখন আমরা এই সূত্রগুলো যদি জানি খুব সহজে বিচ্ছেদ করতে পারবো। আমরা এখন এমসিকিউ তে চলে যাবো এটার পরে। আচ্ছা, এবার দেখেন আমরা কিছু তদ্ধিত প্রত্যয় বলবো। আমরা জানি নামের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা আবার তিন প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। কি কি বলছি বলেন? বাংলা, সংস্কৃত, বিদেশি। ওকে, বাংলা, সংস্কৃত,
বিদেশি। তো এখানে দেখেন এই যে বাংলা, সংস্কৃত, বিদেশি, তাহলে বাংলা কোনগুলা দেখেন, বাংলা শব্দগুলা এখানে অর্থ চিন্তা করে ভাঙতে হবে। কি চিন্তা করে বলেন? শব্দগুলো হচ্ছে অর্থ চিন্তা করে ভাঙতে হবে। তাহলে বাগা কি হবে? বাঘ যোগ, আর যদি বলে বাঙ্গালা বঙ্গ যোগ আল, সোনালী সোনা যোগ আলী, মেঘলা মেঘ যোগ, দেখেন লাঠি আর লাঠি যোগ আল, বেনারসি বেনারস যোগ দীর্ঘই। তার মানে শুধু অর্থ চিন্তা করে ভাগবো। হ্যাঁ, তাহলে অর্থাৎ অর্থ চিন্তা করে ভাঙলো, লাঠি আর লাঠি যোগ আল, বাঙ্গাল বঙ্গ যোগ আল, সোনালী সোনা যোগ আলী, বেনারসি বেনারস যোগ দীর্ঘ, অর্থ চিন্তা করে ভাঙবো। আরেকটা নিয়ম হচ্ছে এ থাকলে ইয়া হয়। ওই যে একটা বাংলা সিনেমার গান ছিল না, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া। তাহলে এ থাকলে কি হয়? ইয়া হয়। এ থাকলে কি হয়? ইয়া হয়। তাহলে শহরে কি হবে? শহর যোগ ইয়া, সেকালে সেকাল যোগ ইয়া, একুশে একুশ যোগ ইয়া, জেলে জাল যোগ ইয়া, একালে একাল যোগ ইয়া, পাথরে পাথর যোগ ইয়া। তাহলে এ থাকলে কি হয়? ইয়া হয়। কথা ক্লিয়ার? লেখা শেষ? লেখা শেষ কিনা বলেন? এ আছে যেখানে, ইয়া হবে সেখানে। বনলতা সেন বলছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া। ওকে, ইয়া। এবার দেখেন আমরা যেটা পড়বো, তাহলে এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, যারা একটু চালাক মানুষ, যারা সব লিখতে পারতেছেন না, একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রেজাউল করিম। আচ্ছা, ইয়া ইয়া, আকাশের তলা কথা, তাহলে এ থাকলে কি হয়? ইয়া হয়। এরপরে সংস্কৃত তো দ্বিপদের আমরা কয়েকটা নিয়ম জানবো, এরপরে এমসিকিউ তে চলে যাব। আর সাহিত্যের ক্লাস কে কি করতে চান? সাহিত্যের ছন্দকৌশল কার কার দরকার আছে একটু বলেন তো। সাহিত্যের ছন্দকৌশল কি আপনাদের দরকার আছে আজকে? তাহলে সাহিত্যটা পড়াবো। তাহলে দেখেন বি আছে যেখানে, বিন হবে সেখানে। তাহলে বলেন বি থাকলে কি হয়? বিন হয়। তাহলে মেধাবী কি হবে? মেধা যোগ বিন। যদি বলি মায়াবী কি হবে? মায়া যোগ বিন। আমরা যদি বলি হচ্ছে তার মানে এই প্রত্যেকটা দেখেন বি থাকলে কি হয়? বিন হয়। বি থাকলে কি হয়? বিন হয়। তাহলে মায়াবী কি হবে? মায়া যোগ বিন। মেধাবী কি হবে? মেধা যোগ বিন। আচ্ছা, তার মানে বি থাকলে কি হয়? বিন হয়। এরপর দেখেন ইক থাকলে কি হয়? ইক হয় অথবা স্নিক হয়। তাহলে আমরা মনে রাখবো ইক সমান সমান কি? ইক অথবা কি হবে? স্নিক। তাহলে সামাজিক, সমাজ যোগ ইক অথবা স্নিক। যদি বলি সাহিত্যিক, সাহিত্য যোগ ইক অথবা স্নিক। ওকে, তাহলে ইক থাকলে কি হয়? ইক হয় অথবা স্নিক হয়। ওকে, ইক থাকলে কি হয়? ইক হয় অথবা কি হয়? স্নিক হয়। তাহলে ইক থাকলে কি হয়? ইক হয় অথবা স্নিক হয়। লিখছেন? ইক থাকলে কি হয়? ইক হয় অথবা স্নিক হয়। এরপরে দেখেন যদি আমরা বলি যে এও থাকলে স্নেহ হয়, এও থাকলে কি হয়? স্নেহ হয়। তাহলে পাথেয় কি হবে? পথ যোগ স্নেহ, ভাগ্নেয় ভগ্নী যোগ স্নেহ। এও থাকলে কি হয়? স্নেহ হয়। বলেন এও থাকলে কি হয়? স্নেহ হয়। লিখছেন? এও থাকলে কি হয়? স্নেহ হয়। এও থাকলে স্নেহ হয়। এরপর দেখেন অপ থাকলে স্ন হয়। তাহলে বান্ধব কি হবে? বন্ধু যোগ স্ন। তাহলে মানব কি হবে? মনোযোগ স্ন। এখন এই অংশটা কোথা থেকে হবে এটা আমরা একটু অর্থ চিন্তা করে বলবো যে এই অংশটা কোথা থেকে হবে। ওকে, তাহলে অপ থাকলে কি হয়? স্ন হয়। অব আছে যেখানে, স্ন হবে সেখানে। এরপরে ইমা থাকলে ইমন হয়। আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ওগো প্রিয়তমা। এই যে নীলিমা, নীল যোগ ইমন। যদি বলি লালিমা, লাল যোগ ইমন।
যদি বলি দ্রাগিমা দীর্ঘযুগ জীবন, তাহলে ইমা থাকলে কি হয়? ইমন হয়। বলেন ইমা থাকলে কি হয়? ইমন হয়। আচ্ছা, পিডিএফ না পেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিতে পারেন, হ্যাঁ, যদি না পেয়ে থাকেন। হ্যাঁ, তাহলে ইমা থাকলে কি হয়? ইমন হয়। ইমা থাকলে ইমন হয়। আচ্ছা দেখেন, মান থাকলে কি হয়? মতুফ হয়। তাহলে বলেন বুদ্ধিমান কি হবে? বুদ্ধিযুগ মতুফ। মূর্তিমান কি হবে? মূর্তিযুগ মতুফ। তাহলে মান আছে যেখানে মতুফ হবে সেখানে, মান আছে যেখানে মতুফ হবে সেখানে। ওকে, তাহলে বলেন মান থাকলে কি হয়? মান থাকলে মতুফ হয়। লিখছেন? মান থাকলে কি হয়? মতুফ হয়। একটু লেখেন, মান থাকলে কি হয়? মতুফ হয়। ওকে, এরপরে দেখেন, বান থাকলে মতুফ হয়। বলছে না রূপবানে নাচে কোমর দুলাইয়া, তার রূপবান কি হবে? রূপযুগ বতুফ। বলেন রূপবান তাহলে কি হবে? রূপযুগ বতুফ। ওকে, লেখা শেষ। তাহলে বলেন রূপবান কি হবে? রূপবান হবে রূপযুগ বতুফ। ওকে, এরপরে দেখেন, অন্তস্থ জরেব থাকলে কি হবে? অন্তস্থ জ হবে। অন্তস্থ জরেব যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হবে? অন্তস্থ জ হবে। লেখা শেষ। এরপরে দেখেন, জফলা থাকলে কি হয়? অন্তস্থ জ হয়। জফলা থাকলে কি হয়? অন্তস্থ জ হয়। ইল থাকলে ইল হয়। তাহলে বর্ণিল কি হবে? বর্ণযোগ ইল। ইল থাকলে কি হবে? ইল হয়। এরপরে দেখেন, ইত থাকলে ইতই হয়। ইত থাকলে কি হয়? ইত থাকলে ইতই হয়। তাহলে বলেন ইত আছে যেখানে ইত হবে সেখানে। তাহলে ইত থাকলে কি হয়? ইতই হয়। ইত থাকলে কি হয়? ইতই হয়। তা থাকলে তা হয়। তা থাকলে কি হয়? তা হয়। শত্রুতা কি হবে? শত্রুযুগ তা। কোমলতা কোমল যুগ তাই। তা থাকলে কি হয়? তা হয়। অঞ্জলি থাকলে অঞ্জলি হয়। তাহলে পুষ্পাঞ্জলি কি হবে? পুষ্পযুগ অঞ্জলি। যদি বলি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা যুগ অঞ্জলি। অঞ্জলি থাকলে কি হয়? অঞ্জলি হয়। সর্বশেষ দেখেন, তয় বয় থাকলে তয় বয় হয়। তাহলে প্রভুত্ব প্রভুযুগ তয় বয়, বীরত্ব বীরযুগ তয় বয়। তয় বয় থাকলে কি হয়? তয় বয় হয়। ওকে, তাহলে প্রত্যয়ের যে বেসিক নিয়ম এগুলো মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তয় বয় থাকলে কি হয়? তয় বই হয়। এরপরে বিদেশি প্রত্যয়গুলো একটু মুখস্থ করতে হবে। সবাই একটু স্ক্রিনশট দেন। এটা পড়াবো না, এটা একটু মুখস্থ করতে হবে, কারণ এখানে অর্থ আসবে। মুখস্থ করতে হবে যেহেতু সবাই স্ক্রিনশট দেন।
স্ক্রিনশট ডান কথা লিখে দেন বা এসকে ডান লিখে দেন। যেমন দারোয়ান, দারজুকুয়ান, ওয়ান মানে আছে দারোয়ান মানে কি সে দরজার এখানে আছে। আনা মানে ভাব, তাহলে বিবি আনা মানে কি বিবির ভাব। আলা মানে মালিক, বাড়িওয়ালা মানে কি বাড়ির মালিক, ওয়ালা শব্দের অর্থ মালিক, বাড়িওয়ালা মানে বাড়ির মালিক। পনা মানে মতো, কয় ছেলেপনা, কয় তুমি এরকম বেহাপনা করো কেন, তাহলে পনা মানে কি মতো। আবার শাহ মানে মতো, তাহলে পানছে মানে কিসের মতো, পানির মতো, তাহলে শাহ মানে হচ্ছে মতো। গিরি মানে হচ্ছে কাজ, নেতাগিরি মানে কি নেতার কাজ, মানে তুমি এত নেতাগিরি করো কেন, তাহলে নেতাগিরি মানে কি কার কাজ, নেতার কাজ। তারপরে দেখেন এখানে আমরা যদি বলি হচ্ছে কেরানিগিরি কেরানির কাজ। আবার খানা মানে স্থান, ছাপাখানা মানে কি ছাপানোর স্থান, তাহলে খানা মানে হচ্ছে স্থান। ওকে, তাহলে একটু ডান দেন, স্ক্রিনশট ডান দেন। হ্যাঁ, আমি সরে যাচ্ছি। হ্যাঁ, সিনথিয়া ইসলাম সুরভি বলছে ডান ডান ডান। ওকে, এরপরেরটা এটাও স্ক্রিনশট দেন, এটাও স্ক্রিনশট দেন। এর বাইরে জীবনে আসবে না, কেন আসবে না বলেন তো, স্ক্রিনশট দেন সবাই। এর বাইরে কেন আসবে না, কারণ এর বাইরে নাই। তাহলে দেখেন দার মানে ধারণ, পাহারাদার মানে কি সে পাহারা ধারণ করে। গড় মানে নির্মাতা, যেমন কারিগর, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, গড় মানে কি নির্মাতা। বাজ মানে দক্ষ, যেমন চাপাবাজ মানে কি চাপায় দক্ষ, চাপাবাজ মানে কি চাপায় দক্ষ। বন্দি মানে গৃহীত, তাহলে জবানবন্দি মানে কি আসামি জবানবন্দি করা হয়েছে, মানে কি জবানটা রেকর্ড করা হয়েছে, তার কথাটা কি করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। সই মানে মতো, টেকসই মানে কি টেকার মতো, যেমন বলো আমার এই গেঞ্জিটা টেকসই, এই কলমটা কি চলনসই, তাহলে সই মানে কি মতো। ওকে, সই মানে কি মতো। কথা ক্লিয়ার? তাহলে বলেন সই মানে কি, সই মানে হচ্ছে মতো। তাহলে সবাই বলেন সই মানে কি, সই মানে হচ্ছে মতো। ওকে, ওকে, তাহলে বলেন সই মানে কি, সই মানে হচ্ছে মতো। ওকে, এরপরে আমরা একটু বিগত প্রশ্নে চলে যাব। এখানে প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি, ডাক্তারখানা, কারণ এই যে একটু আগে তো বললাম খানা মানে স্থান, গোসলখানা মানে গোসলের স্থান, ডাক্তারখানা মানে কি ডাক্তারের স্থান, তাহলে খানা একটা বিদেশি প্রত্যয়। 48 বিসিএস আসছে ডাক্তারদের। এখানে দেখেন বাংলা ধাতু কোনটা বলেন তো, এখন বলেন এই যে বাংলা ধাতু হচ্ছে ক, কারণ এটা বলা যায় তুই ক বা তুই বল, কিন্তু তুই কথ্য, তুই বুধ, তুই গঠ এগুলো বলা যায় না। তাহলে এখানে বাংলা ধাতু একটাই, সেটা হচ্ছে ক। কহ মানে বলতে বলতেছে, তুই ক মানে তুই বল। এরপরে দেখেন কোনটি নাম ধাতু, নাম ধাতু কোনটা, নামের পরে যদি কোনো ধাতু হয়, যেমন এটা একটা ব্যাত, কিন্তু কাউকে বেতানো মানে কি, কারণ কাউকে বেত দিয়ে মারা, আর কি সবাংশ মারতো আগে, তাহলে বেত একটা নাম, কিন্তু কাউকে বেতানো মানে কি মারা। কিন্তু চল এটা সরাসরি ধাতু, পর সরাসরি ধাতু, কর সরাসরি ধাতু, কিন্তু মনে রাখবেন বেত হচ্ছে একটা নাম, কিন্তু কাউকে বেতানো মানে কি, বেতানো মানে হচ্ছে কাউকে মারা, তাহলে বেতা মানে কি বেত দিয়ে কাউকে মারা, তাহলে এটা হলো নাম ধাতু। নাম থেকে যদি কখনো ধাতু হয়ে যায় সেটা হচ্ছে নাম ধাতু। ক্লিয়ার? নাম থেকে যদি কোনো ধাতু থাকে সেটা হচ্ছে কি ধাতু, নাম ধাতু। বোঝে না সে, বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। এই যে দেখেন কৃষ্টি, কৃষ যোগ তি, প্রাচুর্য, প্রাচুর্য কি হবে প্রচুর যুক্ত, তাহলে প্রচুর যেহেতু একটা নাম তাহলে এটা কি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। প্রচুর যেহেতু একটা নাম তাহলে কি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ওকে, বাংলা কৃত প্রত্যয় খেলনা, তুই খেল, আমরা বলছি না তুই খেল, বলেন তো এটা বলা যায় নাকি যায় না, তুই খেল বলা যায়, তাহলে এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। তুই খেল এটা কিন্তু বলা যায়, তুই খেল।
তুই দিয়া বলা যায়। হ্যাঁ, সর্বাঙ্গীন কি হবে? সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গীন মানে হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন, তদ্ধিত প্রত্যয়। শ্রদ্ধা কি হবে? শ্রুত যোগ ধা যোগ অযোগ। এটা একটু ব্যতিক্রম, এটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব, একটু ব্যতিক্রম টাইপের। বাংলা কৃত প্রত্যয় কোনটা? বাংলা কৃত প্রত্যয় কোনটা বলেন তো? বাংলা কৃত প্রত্যয় হচ্ছে মূরক, মূর যোগ অক। আমরা যদি বলি তুই মূর, তাহলে তুই মূর, তাহলে কি হবে? মূর যোগ অক। তুই মূর মানে কি? কোনো কিছু মুরাইতে বলতেছে। মনে করেন আমি এটা বললাম যে তুই এটা এরকম করে মুরাই ফেল। তুই মূর মানে কি? এটা ভাঁজ কর, মুরাই ফেল। সাবানে মোরকের মতো বানাই ফেল, এরকম মুরাই ফেল, তুই মূর। তাহলে মূর হচ্ছে বাংলা ধাতু, তাহলে এটা বাংলা কৃত প্রত্যয়। ওকে, নিচের কোনটি শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? দেখেন, আমরা যদি বলি শুভেচ্ছা, এটা হলো সন্ধি। গতকালকে আমরা পড়াইছি শুভেচ্ছা মানে হচ্ছে শুভ যোগ ইচ্ছা। শুভেচ্ছা অবশ্যই এটা সন্ধি সাথী শব্দ, গতকালকে পড়াইলাম। সুতরাং এটা কখনোই প্রত্যয় না, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কিন্তু বাকি যেগুলো আছে তন্নি, ফলবান, সভাসদ, এগুলো কোনো চিন্তা ছাড়াই প্রত্যয়, কারণ আমরা তো নিশ্চিত জানি যে শুভেচ্ছা হচ্ছে সন্ধি সাধিত। ঠিক না ভাই? ঠিক, ঠিক কিনা বলেন? ওকে, তাহলে কি হবে? শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা, এটা হলো সন্ধি সাধিত, তাহলে এটাই প্রত্যয় যুগে গঠিত হয়নি বলছে। ওকে, নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? দেখেন, আমরা যদি এখানে বলি নি, এটা উপসর্গ। আমরা যদি বলি অনু, একটা উপসর্গ, প্র একটা উপসর্গ। কিন্তু আমরা তো একটু আগে বললাম খণ্ড যোগ ইত, খণ্ডিত, এটাই হলো প্রত্যয় যুগে। খণ্ডিত, খণ্ড যোগ ইত, খণ্ড যোগ ইত, খণ্ড যোগ ইত, খণ্ড যোগ ইত, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, খণ্ড যোগ ইত। কথা ক্লিয়ার? খণ্ডিত কি হবে? খণ্ড যোগ ইত। বনলতা সেন বলছে চিল্লাই কইতাছি। ঠিক স্যার, ওকে বনলতা সেন। হ্যাঁ, বলছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে। আমাকে এতটুকু শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশান নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। কে বলছিল? জীবনানন্দ দাশ। ওকে, এই বনলতা সেন আমাদের এখানে আছে। সহচর্য কি হবে? সহচর্যুক জ। সাহচর্য কি হবে? সহচর্যুক জ। অবশ্যই এটা বানানটা হবে সাহচর্য, আকারটা আসে না টাইপিং এ। সাহচর্য মানে কি? সহচর্যুক জ। মেসো, মাছ যুগ ওয়া যুগ ও, এটা একটু ব্যতিক্রম। উৎকর্ষতা কেন প্রত্যয় যুগনিত? উৎকর্ষ বললে হয়, তাহলে উৎকর্ষতা বলার কোনো দরকার নাই। যেহেতু উৎকর্ষ বলা হয়, উৎকর্ষতা বলা যাবে না। ধাতুর পর কোন প্রত্যয় যুক্তে ভাববাচক বিশেষ্য? সেটা হলো আই। কয় না কিলাই, কিল যুগাই কিলাই, থাপড়াই, থাপড় যোগায়, তাহলে কিলাই, কিল যুগাই কিলাই, আই প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয়গত ভাবে শুদ্ধ শব্দ কোনটি? সেটা হলো উৎকর্ষ। উৎকর্ষ শুদ্ধ, আর বাকিগুলা কি? অশুদ্ধ, অপপ্রয়োগ হয়েছে বাকিগুলাতে। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। কেন? আমরা তো একটু আগে পরে আসলাম পট যোগ অক। এই পট হচ্ছে একটা ধাতু, একটু আগে আমরা পরে আসছি পর থেকে পট, তাহলে এটা হলো ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। কার সাথে বলেন? ধাতুর সাথে। ওকে, ওকে, এরপরে দেখেন, আমরা একটু যদি বলি আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন। আজকে যেহেতু আমাদের লেট হয়ে গেছে, আমরা ক্লাসটা একটু কম সময় নিব আজকে। আজকে ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো। একটু আপনাদের মতামত জানতে চাই। আর আপনাদের জন্য অবশ্যই একটা বিষয় যে এই যে প্রশ্নগুলো পড়লেন এগুলা পারবেন কিনা। যতটুকু আমরা আলোচনা করলাম বেসিক থেকে আলোচনা করে আবার বিগত প্রশ্ন পড়লাম, একটু বলেন যে আমরা এই প্রশ্নগুলো কি পারবো, এরকম যদি আমরা নিয়মিত ক্লাসগুলো করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে রাত 9টার ব্যাচ চায় অনেকে, কারণ অনেকে সন্ধ্যার সময় দেখেন ব্যস্ত থাকে, অনেকে টিউশনি করে। সবার একটা দাবি ছিল যে রাত 9টার ব্যাচ। আমাদের কিন্তু আরেকটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 9টার। সেখানে আমাদের কিন্তু বাংলা একটা ক্লাস হয়েছে সম্ভবত, বাংলা, আর বাকি ক্লাস মানে একদম রানিং ব্যাচ এটা। হ্যাঁ, তো বাকি ক্লাসগুলো মানে সবগুলা সাবজেক্ট, যেমন ইংলিশ, তারপরে হচ্ছে
গণিত বা অন্যান্য যে সাবজেক্ট শুরু হবে, বাংলা একটা ক্লাস, ওইটা রেকর্ড আছে, সমস্যা নাই। তো রাত 9টার ব্যাচ, তো এটা মানে অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এখন প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেড এবং এই ফুল কোর্স যেটা, বিশেষ করে এই সবগুলারই হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তাহলে কি কি? একটা হচ্ছে প্রাইমারি, কিন্তু সামনে বড় একটা সার্কুলার আসবে। নিবন্ধন আপনারা জানেন 19তম সার্কুলারটা খুব দ্রুত চলে আসবে। আর 10 থেকে 20তম গ্রেডে কিন্তু সব সময় মোটামুটি সার্কুলার থাকে। তো এটা ফুল কোর্স কিন্তু আমাদের 10তম থেকে 20তম যেটা, এটা কিন্তু রিটেন প্লাস এমসিকিউ দুইটাই আছে আমাদের। আচ্ছা, তো এটা হচ্ছে রাত 9টার ব্যাচ, আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেখানে দেখেন আমাদের এই নতুন যে কোর্সগুলা, একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের যে অফারটা আছে দেখেন, সেটা হলো, আগে একটু দেখেন আপনি কি কি পাবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি কি পাবেন একটু দেখেন। সেটা হলো যে ক্লাসটা রেকর্ড থাকবে। আমরা ওয়েবসাইটে কাজ অলমোস্ট আমাদের রেডি, আমরা আপলোড করা শুরু করতেছি, অলরেডি শুরু করছি। তো সেখানে ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, আপনি বারবার দেখার সুযোগ পাবেন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু কি নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। আর 4টা বিষয়ের পরে প্রায় 1200 টাকা মূল্যে হাইলাইট দেওয়া হবে। এটা কিন্তু একবারে ফ্রিতে, অর্থাৎ এটার জন্য বাড়তি আর কোনো টাকা দিতে হবে না। এখন কথা হচ্ছে যে যারা ভর্তি হবেন, এখানে লেখাটা যদি লাল দিয়ে লেখা দেখা যাচ্ছে না, এটা মূলত কোর্স ফি 3500 টাকা, আপনারা 1750 টাকায় ভর্তি হতে পারবেন। এবং যেটা হচ্ছে নিবন্ধনের যে ফুল কোর্স, তাকে প্রাইমারি শিক্ষক নিয়োগ যেটা, এটাও কিন্তু ফুল কোর্স। এটা আপনি 1750 টাকায় ভর্তি হতে পারবেন, এবং এটা টোটালি লাইভ কোর্স, শুধু রেকর্ড না, পরে আপনি রেকর্ড দেখতে পারবেন। তারপর 19তম নিবন্ধন যেটা, এটাও কিন্তু আপনি চাইলে 1750 টাকায় ভর্তি হতে পারবেন। আর 10 থেকে 20তম গ্রেড যেটা, এটাতে কিন্তু আপনি 1750 টাকায় ভর্তি হতে পারবেন। তার মানে এই প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনি চাইলে 1750 টাকায় ভর্তি হতে পারবেন। এবং আমাদের যে ফোন নাম্বার আছে, যারা এখনই লাইভে ভর্তি হবেন, একটু দেখেন যে এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে রকেট নাম্বার। আর যারা বিকাশে পাঠাবেন, তারা হচ্ছে এই যে বিকাশ নাম্বারটা একটু দেখেন, 01767, তারপরে হচ্ছে 265758। এটা বিকাশ পার্সোনাল নম্বর। তাহলে আপনি সেন্ড মানি করবেন এবং পেমেন্ট ডান লিখে কি করবেন, আমাদের সিক্রেট গ্রুপে বা মেসেঞ্জারে দিবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে দিয়ে দিবেন। যারা রকেটে পাঠাবেন তারা এই নাম্বারে পাঠাবেন। আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু দেখেন, তাহলে আপনারা যেটা করবেন, হ্যাঁ আমরা ভেঙে ভেঙে ক্লাসগুলো করাবো, কোনো সমস্যা নাই, ভেঙে ভেঙে ক্লাসগুলো করাবো। তো আপনারা যেটা করবেন, আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে দিচ্ছি, যে এই যে প্রাইমারি কোর্স যারা এই লাইভের মধ্যে ভর্তি হবেন, আমি একটু বলে দিচ্ছি, আজকে আপনারা, আমি আরো 250 টাকা কমাই দিলাম, আপনি 1500 টাকা পাঠায় বলবেন এটা আমিনুল স্যার লাইভে বলছে। আপনি স্ক্রিনশট নেন, প্রয়োজনে স্ক্রিনশটটাই পাঠাবেন, জামিনুল স্যার বলছে লাইভে, আজকে লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 1500 টাকা, কিন্তু লাইভ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু 1750 টাকা লাগবে, কারণ আসলে এটা মূলত কোর্স ফি কত, 3500 টাকা। এরপরে এটা যেটা 19তম নিবন্ধন, সেটাতে আপনি কি করবেন, লাইভের মধ্যে যারা টাকা পাঠাবেন এক্সাক্ট 1500 পাঠাবেন, খরচও পাঠানোর দরকার নেই, 1530 দরকার নাই। এরপরে 10 থেকে 20তম গ্রেড যেটা, এটাও 1500 পাঠাবেন। এই স্ক্রিনশটটা সবাই রেখে দেন, যে এটা আপনি যাতে বলতে পারেন যে আমিনুল স্যার বলছে। হ্যাঁ, আমি এখানে প্রয়োজন আমার নাম লিখে দিলাম যে আমিনুল স্যার, ঠিক আছে। তো আমি এটা বলে দিলাম যে আপনারা এখন লাইভে যারা এই মুহূর্তে যারা টাকা পাঠাবেন, ফোনে তো আমাদের অনেকের কাছে টাকা থাকে, অথবা বন্ধু বান্ধবের কাছে থাকে যে একটা অফারে ভর্তি হচ্ছে, এবং আপনি যদি একটা চাকরি পান, এটা কিন্তু আপনার লাইফের জন্য একটা মানে সেরা একটা কাজ হবে। কারণ দেখেন, আমরা যারা মধ্যবিত্ত, তো বাবা মা চায় যে একটা চাকরি করুক আমার সন্তান, এবং এই বুড়ো বয়সে তাদের কিন্তু এই চাওয়াটা থাকে, আসলে আত্মীয় স্বজনও চায়। তো সেই ক্ষেত্রে যারা আসলে নিয়মিত পড়াশোনা করেন, আমাদের ক্লাসগুলো যদি আমরা ফ্রি ক্লাসে এত কিছু দেই, তাহলে আমরা একটু বুকে হাত দিয়ে বলতে পারি, তাহলে আমরা পেট বেচে কি পরিমাণ আপনাকে এফোর্ট দেবো, একবার শুধু চিন্তা করেন যে আমরা ফ্রিতে যদি এত কিছু দেই, তার মানে এটার চাইতে আমরা কিন্তু অনেক বেশি দিব। আর দেখেন, আমাদের সাইদুল স্যার যে ক্লাসগুলো নেয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস ইংলিশ ক্লাস সে নিজে নেয়, আমাদের বাংলা ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আমি নিব নিজে পেড ব্যাচগুলোতে। সুতরাং আমাদের টিচার নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। এখন বলছে অর্ধেক টাকা তো দিয়েছি আমি, 1500 টাকায় ভর্তি হয়েছি স্যার দুইটায়। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো এটা। তো এখন আচ্ছা দেখেন, তাহলে এখন একটু বলেন যে যারা এই মুহূর্তে যারা টাকা পাঠাবেন, তাদেরকে আমরা একটু বলতেছি যে আপনারা 1500 টাকা পাঠাবেন। কত টাকা পাঠাবেন আমি আবার বলছি, এই প্রাইমারি নিয়োগ কোর্স যেটা, এটাতে কিন্তু ফি হচ্ছে 3500 টাকা, বাট আপনি পাঠাবেন 1500 টাকা এখন লাইভের মধ্যে যদি পাঠান, পরে পাঠালে কিন্তু 1750 লাগবে। এরপর দেখেন 19তম নিবন্ধন যেটা,
এটাতেও কিন্তু আপনি কি করবেন 1500 টাকায় পাঠাবেন। এটা কিন্তু একটা ফুল কোর্স, লাইভ কোর্স, ক্লাসগুলো আবার রেকর্ড থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম নেওয়া হবে এবং 4টা বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের কিন্তু আমাদের যে হাইলাইটস আমরা অনেক পরিশ্রম করে এগুলো তৈরি করে, এগুলো থেকে ইনশাআল্লাহ অনেক বেশি কমন পাবেন। এগুলো হচ্ছে আপনাদেরকে সরাসরি কুরিয়ার করা হবে, বাড়িতে বসে পাবেন। আর নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 01, দেখেন এখানে 01767 যেটা বিকাশ নাম্বার। হ্যাঁ, আমি এটা প্রয়োজন আবার লিখে দিচ্ছি, 01767 265758 265758 এটা কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার। তার মানে আপনি কি করবেন, সেন্ড মানি করবেন। হ্যাঁ, বিকাশ পার্সোনাল, তাহলে কি করবেন, সেন্ড মানি করবেন। ওকে, আর যারা পাঠাচ্ছেন তারা লাইভের মধ্যে একটু কমেন্ট করেন, যারা পাঠাচ্ছেন একটু লাইভের মধ্যে কমেন্ট করে দেন যে টাকা পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অর্ধেক টাকা দিয়েছি, সেক্ষেত্রে 1500 টাকায় ভর্তি হবে। অর্ধেক দিচ্ছেন মানে কি, তার মানে আপনি টাকা অর্ধেক দিয়ে দিচ্ছেন। আচ্ছা সমস্যা নেই, বলেন, ওটার আগে হয়ে গিয়ে থাকলে তো আগের অফার। এরপরে হচ্ছে রুমা খাতুন বলছে ভর্তি হয়েছি 2টায়। এরপরে বলছে যে সন্ধির পিডিএফ, আচ্ছা সন্ধির পিডিএফ না পেলে আপনি পেড গ্রুপে থাকলে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা এবার দেখেন আমরা যে বিষয়টা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে, তাহলে এটা আপনারা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, একটু সবাই স্ক্রিনশট দেন প্লিজ, সবাই একটু স্ক্রিনশট দেন, সবাই একটু স্ক্রিনশট দেন প্লিজ। ওকে, যারা পাঠাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন একটা স্ক্রিনশট দেন। দোকান কই পাবে? আচ্ছা, আপনি তাহলে এটা স্ক্রিনশট রাখেন, যদি কালকে পাঠান তাহলে এটা বলে দিয়েন তখন। হ্যাঁ, যারা পাঠাবেন একটু কিন্তু লিখে দেন। হ্যাঁ, ওকে, ওকে, যারা পাঠাবেন একটু স্ক্রিনশট দেন। যারা টাকা পাঠাবেন একটু স্ক্রিনশট দেন, টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট দেন। পেজে নাইমুর রহমান সালমান, আপনি পেজে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, টাকা পাঠানোর পরে পেজে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? টাকা পাঠানোর পরে একটু পেজে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, ওকে, টাকা পাঠানোর পরে একটু পেজে স্ক্রিনশট দেন। ওকে,
তো অফার শেষ যদিও, তারপরে একটু বলি এই যে এই নাম্বারগুলোতে আপনারা কল দিতে পারেন, কল দিয়ে আপনারা ভর্তি হইতে পারেন। আর যাদের আর্থিক সমস্যা তারা অফার পেতে এই নাম্বারটাতে যোগাযোগ করেন। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে। ওকে, 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 সবাই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে। ওকে, সবাই ভালো থাকেন। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। তো সাহিত্য আজকে আমরা পড়াইতে পারলাম না, যেহেতু আমরা একটু লেটে ক্লাসটা শুরু করছিলাম। আমরা অন্য দিন হচ্ছে সাহিত্যের ক্লাসগুলো নিব। আমাদের পেজটাতে অবশ্যই সবাই লাইক দিয়ে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।